অলরেডি ট্যাক্স দিচ্ছি, এখন আবার কর, তাহলে ওষুধ আমাদেরকে গলা টিপে মেরে ফেলো। এত কিছু দিয়ে তো বাসায় রাখার কোনো দরকার নেই। অল্প সময় ভালো টাকা ইনকাম হইতো, এখন দ্বিগুণ সময় ওই টাকাটার ইনকাম হয় না। দেশে বাজেট এলেই শুরু হয় নতুন হিসাব নিকাশ। কোন পণ্যের দাম বাড়বে, কোথায় বাড়বে খরচ, আর তার প্রভাবই বা কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে। এবার সেই আলোচনায় উঠে এসেছে রাইড শেয়ারিং খাতও। রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন ছুটে চলছে হাজার হাজার মোটরসাইকেল আর প্রাইভেট কার। কেউ অফিসে যাচ্ছেন, কেউ জরুরি কাজে, আবার অনেকের জন্য রাইড শেয়ারিংই হয়ে উঠেছে জীবিকার প্রধান অবলম্বন। একসময় যে খাত তরুণদের জন্য সহজ আয়ের সুযোগ তৈরি করেছিল, এখন সেখানে বাড়ছে খরচের চাপ। জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ, কিস্তি, কমিশন সবকিছুর হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন অনেক চালক। এর মধ্যেই নতুন বাজেটকে ঘিরে শুরু হয়েছে উদ্বেগ। পরিবহন খাতে কর, ভ্যাট বা ব্যয় বৃদ্ধি হলে তার প্রভাব এই খাতেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটাতে আমার ফ্যামিলি চলে, এটা আমি কোনো শখ করার জন্য এই বাইকটা নেওয়া হয়নি। তো যেহেতু এটা শখ করার জন্য নেওয়া হয় নাই, সেহেতু এটার উপরে ভ্যাট ট্যাক্স, আমরা তো অলরেডি ট্যাক্স দিচ্ছি, তাই না? অলরেডি ট্যাক্স দিচ্ছি, এখন আবার কর, সাথে আবার তেলের দাম বাড়াচ্ছে 2বার, আবার শুনতেছি বাড়াবে, তাহলে ওষুধ আমাদেরকে গলা টিপে মেরে ফেলো। এত কিছু দিয়ে তো বাসায় রাখার কোনো দরকার নেই। বাইক রাইডারদের অনেকেই বলছেন আগের মতো আয় আর নেই, সময় বেশি দিতে হচ্ছে কিন্তু আয় বাড়ছে না। ফলে নতুন কোনো খরচ যোগ হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে। বাইক রাইড করে সংসার চালানো হয়, কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান রাইড শেয়ার বাইক অনেক, যেমন ধরেন আমরা তো অ্যাপসে কল ধরি, কিন্তু এখানে কনটাকেও অনেকে মারে। আগে যেমন অল্প সময় ভালো টাকা ইনকাম হইতো, এখন দ্বিগুণ সময় ওই টাকাটার ইনকাম হয় না, খুব কষ্ট হয়ে যায় আর কি। আর এমনিতে তো তেলের যে সংকটটা গেছে কিছুদিন আগে, যে আমরা সিরিয়ালে থাইকা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা থাইকা 300 টাকার তেল নিতে পারছি। এই সংকটটা কাটতে না কাটতেই আবার দেশে এরকম শুরু হইলো যে জিনিসের দাম বাড়তি, এইটার দাম বাড়তে, কিন্তু আমরা ভাড়াটা বাড়তি পাচ্ছি না। শুধু মোটরসাইকেল চালকরাই নন, রাইড শেয়ারিংয়ে যুক্ত প্রাইভেট কার চালকরাও নজর রাখছেন বাজেটের দিকে। তাদের মতে জ্বালানি কিংবা বিদ্যুতের খরচ বাড়লে তার প্রভাব সরাসরি পড়বে পরিচালন ব্যয়ে, আর সেই চাপ শেষ পর্যন্ত যাত্রীদের উপরও পড়তে পারে। এখন মোটামুটি তাও যে টিপ হচ্ছে, ইনশাল্লাহ মোটামুটি চলে ফিরে যাচ্ছে, খুব একটা ভালো না, ঠিক আছে। তারপরও যদি বাজেট বাড়ে, বিদ্যুতের দাম বেশি হবে, তেলের দাম বাড়ছে, আবার যদি বাড়ে তাহলে তো একটু সমস্যা আছে। ধরেন আপনার সবজির দাম কমে না, তারপরে চালের দাম কমে না, কিন্তু আমার ভাড়া তো ঠিকই এই টাকায় দেবে, ভাড়া বাড়ে না, কিন্তু আমার হচ্ছে তেলের দাম সার্ভিস বেশি দেওয়া লাগবে, বিদ্যুৎ পানির বিল বেশি দেওয়া লাগবে, ঘরের ভাড়া বেড়ে যাবে, সব কিছু বেড়ে যাবে। তখন আমি থাকবো কীভাবে? এই ঢাকা শহরে টিকে থাকতে হলে হলো বাজেটটা নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে। অন্যদিকে যাত্রীরাও ভাবছেন অন্য হিসাব। যদি পরিচালন ব্যয় বাড়ে তাহলে কি বাড়বে রাইড ভাড়াও? কারণ প্রতিদিন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি যাতায়াতের জন্য এখন লাখো লাখো মানুষ নির্ভর করছেন এই সেবার উপর। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং এখন শুধু একটি ব্যবসা নয়, নগর পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নীতি নির্ধারণের সময় চালক, যাত্রী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সব পক্ষের বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। রাইড শেয়ারিং খাতকে সচল রাখার চ্যালেঞ্জ একদিকে, অন্যদিকে রাজস্ব বাড়ানোর প্রয়োজন। কিন্তু নতুন বাজেটের সিদ্ধান্ত কি এই খাতকে আরো ব্যয়বহুল করে তুলবে নাকি স্বস্তি দেবে চালক ও যাত্রী? সেই উত্তর মিলবে আগামী দিনগুলোতেই। রাইড শেয়ারিং এখন নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই বাজেটের যে কোনো সিদ্ধান্তের প্রভাবও পড়বে সরাসরি লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতে। এখন দেখার বিষয় নতুন অর্থ বছরের হিসাব নিকাশে এই খাত কতটা স্বস্তি পায় আর কতটা চাপের মুখে পড়ে।